নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো মানুষের সাথে তর্কে জেতা অসম্ভব। কারণ আপনি যেখানে সত্য দিয়ে লড়বেন, তারা সেখানে মিথ্যাকে নিখুঁত যুক্তি দিয়ে সাজিয়ে আপনাকে অপরাধী বানিয়ে দিবে। অহংকার কখনো করবেন না, কারণ সকালে যে পত্রিকা বিক্রি হয় 10 টাকায়, আবার বিকেলেই সেই পত্রিকা বিক্রি হয় 10 টাকা কেজিতে। মনে রাখবেন, অপেক্ষা শুধু সময়ের। সবাইকে জুম্মা মোবারকের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কেমন আছেন আমার সকল প্রিয় আপু, ভাইয়া, আঙ্কেল, আন্টিরা? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। আজকে সকালবেলা উঠে দেখতে পেলাম যে প্রচণ্ড রোদ উঠেছে। আর রোদের সময় না, আমার এই বারান্দাটা দিয়ে সকালবেলায় অনেক রোদ আসে। সকাল সকাল উঠেই যদি কাপড় চোপড়গুলো ধুয়ে দেওয়া যায়, তাহলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কাপড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। আজকে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে তারপরে এই যে কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম। সবাইকে তো জুম্মা মোবারকের শুভেচ্ছা জানিয়েছি ঠিকই। আমার এই ভিডিওটি ছিল গতকালকের। এখানে পরার কিছু কাপড় চোপড় ছিল, সেই কাপড় চোপড়গুলো সকালবেলাই মেশিনে দিয়ে দিয়েছিলাম। আর মেশিনে কাপড় দিয়ে দিলে কাপড়গুলো কিন্তু শুকাতে তেমন একটা সময় লাগে না। এখানে 2 মেয়ের পরার কাপড় চোপড়, সেই সাথে ওর বাবার আর একটা পাতলা কম্বল ছিল, সেটাও ধুয়ে দিয়েছি। কাপড়গুলো সব আমি বারান্দায় মেলে দিয়ে এই তো এখন বারান্দার গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি। পুঁইশাকের ডগাগুলো লাগিয়ে দিয়েছিলাম, তো সেখান থেকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর পাতা বের হয়েছে। তো যাই হোক, আসলে বারান্দাটা যদি বড় হতো তাহলে অনেক অনেক রকমের সবজি লাগাতাম। আর এই যে বেলি ফুল দেখেন, অনেকগুলো বেলি ফুল ফুটেছে। তো এই যে কয়টা বেলি ফুল ফুটেছে, এই কয়টা বেলি ফুলের ঘ্রাণে কিন্তু আমার ঘরটা একেবারে মো মো করে। বেলি ফুলের গাছটার বয়স হয়ে গিয়েছে অনেক, তারপরেও মাশাআল্লাহ যতটুকু ফুল দেয় সেখান থেকে কিন্তু ঘ্রাণে আমার ঘরটা একেবারে ভরে থাকে। আর এদিকে দেখেন কত সুন্দর গোলাপ ফুল ফুটে আছে। আমি গোলাপের ডালগুলো কয়েকদিন পর পরই আমি ছেঁটে দেই, এতে করে নতুন নতুন কুশি বের হয়, আবার সেখান থেকে আবার নতুন ডালপালা হয়ে আবার নতুন নতুন গোলাপ ফুল হয়ে থাকে। তো যাই হোক, এই তো এরপর আমি চলে আসলাম ঘর দুয়ার গুছিয়ে নেওয়ার জন্য। তো এখন আগে আমি বিছানাটা গুছিয়ে নেব। সকালবেলা ঘুম থেকে উঠে যদি বিছানাটা আগে গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু দেখবেন যে সকালের অর্ধেকটা কাম মনে হয় কমে গেল। বিছানাটা গুছিয়ে নিলেই ঘরের অনেক কিছু মনে হয় যে গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে আমার সব কিছু এলোমেলো। ওয়ারড্রবে বালিশগুলো আমি কভার ছাড়াই রেখেছি। এখানে 2টা বালিশ আর কি কভার লাগিয়ে নিতে হবে। ওইভাবে রেখে দিয়েছি। আসলে কভারগুলো লাগাবো করে ওইভাবে কিন্তু আর সময় পাচ্ছি না। আমার সারাদিনের ব্যস্ত একটা রুটিন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই কারণে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। যখন বালিশগুলো আর কি আমি গুছিয়ে নিই প্রতিদিন, আমি বালিশগুলো তোলার পরই হাত দিয়ে একটু এদিক সেদিক করে হাত দিয়ে একটু আর কি বাড়ি মেরে নেই। কারণ আমার মনে হয় রাতের বেলা যেভাবে ঘুমানো হয়, বালিশগুলো এক পাশ না এক পাশে একটু চাপা লেগে থাকে। হাত দিয়ে যদি ভালো করে বাড়ি দেওয়া যায়, তাহলে বালিশগুলো কিন্তু আবার আগের মতো আর কি হয়ে যায়। আমার মাকে দেখি সবসময় বালিশ গোছানোর সময় বালিশগুলোকে এভাবে চারপাশে থাপ্পড় দিয়ে দিয়ে তারপরে বালিশগুলো সুন্দর করে গুছিয়ে নেয়। তো যাই হোক, এই তো আমি এদিক থেকে খুব সুন্দর করে বিছানার আর কি ছেড়ে তারপরে ভালো করে কাপড় দিয়ে খাটের চারপাশটা মুছিয়ে নিয়ে এখন বালিশগুলো জায়গা মতো রেখে দিলাম। মেয়েরা কিন্তু সংসারে কাজকর্ম শিখে বেশিরভাগ তার মায়ের কাছ থেকেই। আচ্ছা, আমাকে কোনো একজন আপু কমেন্ট করেছিল, এই যে আমি যে আর্টিফিশিয়াল পাতাগুলো এখন পরিষ্কার করে নিয়েছি, এই ফুলগুলো আসলে কিসের ছিল? তো এটা তো আপু প্লাস্টিকের ফুল। তো
এটা ছিল আর্টিফিশিয়াল ফুল। যদিও আপুর আইডির নামটা আমি ভুলে গিয়েছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আমার মনে হয়েছিল যে মানি প্লান্টের গাছে আমি এই যে ফুলগুলো রেখেছি, এই ফুলগুলো কিসের ছিল? আপু হয়তোবা এভাবে আমাকে কমেন্টটা করেছিল। যাই হোক, এটা আর্টিফিশিয়াল ফুল ছিল। আর এই যে এখানে আমি মানি প্লান্ট রেখেছিলাম। মানি প্লান্ট গাছগুলোর মধ্যে এখন আমি খুব সুন্দর করে পানি স্প্রে করে দিলাম। আর পানিও দিয়ে দিলাম, গাছগুলো এতে করে সতেজ থাকবে। আর পানি স্প্রে করার কারণে পাতাগুলো দেখতেও বেশ ভালো লাগবে। আমি যে সেদিন বলেছিলাম যে জবার আব্বুর সাথে যেহেতু এখন আমার একটু রাগারাগি চলছিল, তো ওই মুহূর্তে আমি তাকে রাগ করে বলেছিলাম মেসে যাওয়ার জন্য। তো সে মেসে যাওয়ার উদ্দেশ্যে সেই চার্জার ফ্যানটা কিনে, কিন্তু চার্জার ফ্যানটা কেনার পর তার আর মেসে যাওয়া হয়নি। তো যে মানুষ মেসে যাবে তাকে তো বারবার চিৎকার করে ঘরে বলতে হয় না যে আমি মেসে যাব, মেসে যাব। ঘর থেকে আমাকে ঘটি বাটি দিয়ে দাও। এগুলো তো বাজারেও কিনতে পাওয়া যায়। তো যাই হোক, সে আমার কাছ থেকে ওয়াশরুমের একটা মগ আর একটা বদনা চেয়েছিল। সে যেহেতু মেসে যাবে, আমি তাকে বলেছিলাম এগুলো বাজার থেকে কিনে নেওয়ার জন্য। পরবর্তীতে সে আর কি বলেছিল তার কাপড়-চোপড় গুছিয়ে দেওয়ার জন্য। তা আমি ওগুলো কিছুই করে দেইনি। আমি বলেছি যার জিনিস সে যেন গুছিয়ে নিয়ে তারপর যেন মেসে চলে যায়। কিন্তু পরবর্তীতে আর কি মেসে যাবে ঠিকই বলেছে, কিন্তু এই মানুষ জীবনে আর কি ঘর ছাড়া থাকতে পারবে না। দিন শেষে এই ঘরটাকেই তার আসতে হবে। তো যাই হোক, এর পরবর্তীতে সে কিন্তু আর মেসে যায়নি। তো ফ্যানটাও মেসে নেওয়া হয়নি। যে দোকানে কিনে রেখেছিল, ওই দোকান থেকেই কিন্তু ফ্যানটা আমার ঘরে নিয়ে আসে। তো যাই হোক, একদিকে ভালোই হয়েছে। এখন যেহেতু প্রচণ্ড গরম, তো এই গরমের মধ্যে কিন্তু এই চার্জার ফ্যানটা খুবই কাজে দিবে। তো আমি কিন্তু বিছানাপত্র ঝেড়ে আমি সব আর কি ফার্নিচার পরিষ্কার করে নিয়েছি। তো ঘরের সব ফার্নিচার যদি রেগুলার এভাবে পরিষ্কার করা হয়, তাহলে কিন্তু তেমন একটা কাজের প্যারা থাকে না। আমি এই গাছটার পানি কয়েকদিন আগে চেঞ্জ করে দিয়েছিলাম। এরপর দেখলাম যে পাতাগুলো হঠাৎ করেই হলুদ হয়ে গিয়েছে। তো ভাবলাম যে যে পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে, এগুলো তো দেখতে ভালো লাগছে না। তো এই কারণে হলুদ পাতাগুলো আমি আর কি ছেঁটে দিচ্ছি। তো আসলে যে জিনিসে যেভাবে আর কি ভালো লাগে, এটা সবুজে দেখতেই ভালো লাগে। সবুজের মধ্যে যদি পাতাগুলো মরে এভাবে হলদে হয়ে থাকে, সেটা কি আর দেখতে ভালো লাগে বলেন? এগুলো হচ্ছে আমার প্রতিদিনেরই কাজ আর কি। এগুলো যদি আমি এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করি, তাহলে ওই দিনটা আমার কোনোভাবেই শান্তিতে কাটে না। অনেক মানুষই আছে দেখবেন যে আজকে ফার্নিচার পরিষ্কার করেছি, চলে যাক ২-৪ দিন তারপর আবার পরিষ্কার করব। কিন্তু আমার ক্ষেত্রে আর কি সেটা হয় না। আমি রেগুলার এগুলোকে আমার কাজের মধ্যেই ধরে থাকি। যেহেতু আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নাই, সেই জায়গা থেকে সকালে নাস্তা করার পর বিছানাটা আগে ঝেড়ে নেই। বিছানা ঝাড় পোছা করে এরপর ফার্নিচারগুলো আমি খুব সুন্দর করে এক, এক করে ক্লিন করতে থাকি। সবগুলো ফার্নিচার আমি আগে ক্লিন করে জায়গার জিনিসগুলো জায়গায় গুছিয়ে রেখে এরপর কিন্তু আমি ঘর-দুয়ার ঝাড়ু দিয়ে ঘর মুছে তারপরে রান্নার কাজে যাই। প্রতিটা কাজেরই কিন্তু একটা দেখা যায় ধরন থাকে। স্টেপ বাই স্টেপ কাজ করলে কিন্তু সে কাজে তেমন কোনো কষ্ট থাকে না। মাফিয়া ইসরাত মিশু আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিল, "আপু তোমার টিভি ক্যাবিনেটটা কিসের? আর কত দিয়ে বানিয়েছো আপু?" আমার টিভি ক্যাবিনেটটা আপু এটা আ মালয়েশিয়ান মালয়েশিয়ান একটা কি কাঠের যেন ছিল। এমডি আরকি মালয়েশিয়ান এমডি কাঠ আরকি বলা হয়। এটা কিন্তু অনেক ওজন জিনিসটা। আর এটা আমি ৳১০,৫০০ দিয়ে আমি বানিয়েছিলাম। যদিও আপুর কমেন্টের রিপ্লাইটা দিতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। জানি না আজকে আপু আমার ভিডিওটা দেখছেন কিনা? যদি দেখে থাকেন ছোট্ট করে একটি কমেন্ট করবেন। কাঠটা ভালোই। এটা সচরাচর আরকি নষ্ট হবে না। যেটা নরমাল মালয়েশিয়ান কাঠ থাকে, ওটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এখানে জুঁই পরীক্ষা দিতে যাবে। আমি আবারও আরকি আমার মেইন দরজা যেটা, সেটা আবার একটু ধুলাবালিগুলো পরিষ্কার করতে এসে দেখলাম জুঁই জুতো পরছে। তে জুতো পরতে গিয়ে আরকি ওই জায়গাটা বালু দিয়ে একেবারে মেখে ফেলেছে। তো জুঁইকে আরকি বলতেছিলাম যে
খুব সুন্দর করে জুতাগুলো একটু বাইরে বের করে পরে নিলেই তো হয়। তো যাই হোক মেয়ে চলে গেল। বললাম বাইরের গেটটাও যেন লাগিয়ে দিয়ে যায়। গতকালকেই জুঁইয়ের পরীক্ষার শেষ পরীক্ষা ছিল। আবার ঈদের পর বাকি পরীক্ষাগুলো হবে। নিজেকে কিন্তু সকালবেলা উঠিয়ে একটু গুছিয়ে নেই নাই। না গুছিয়ে চলে আসছি এই যে সংসারের কাজগুলো করে নেওয়ার জন্য। কোনোরকম সকালে নাস্তা খেয়ে এরপর সংসারের কাজে লেগে পড়েছি। আমি কিন্তু ঘরের সবগুলো ফার্নিচার এক, এক করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি এটা কি বলে আসলে? এটাকে মনে হয় ধুন্দুলি বলে, আর অর্ধেক বেগুন ছিল। তো আমি যেহেতু রান্নাবান্না করব, মাছ ভিজিয়ে রেখেছিলাম অফ ক্যামেরাতে। আবার ২ টা মুরগিও আনা হয়েছিল। মুরগিগুলোও ভিজিয়ে রেখেছিলাম। তো ওগুলো ভিজতে, ভিজতে আমি চিন্তা করলাম যে ঘরের কাজগুলো আগে করে নেই। সকালবেলা উঠে আমি মাছটা ভিজিয়ে রেখেছি, মুরগি ভিজিয়ে রেখেছি। এরপর কিন্তু আমি সংসারের কাজগুলো এক, এক করে নিচ্ছি। তো ওই পাশ থেকে মোটামুটি ওগুলো অনেকটা ছুটে গিয়েছে। তো ভাবলাম আগে সবজিটা কেটে নেই। বেগুনটা কুটতে গিয়ে দেখলাম যে অর্ধেক বেগুনের মধ্যে অর্ধেকটাই আবার পোকা। তো এদিক থেকে আমি ধুন্দুল নিয়ে আসছি। এই ধুন্দুল তরকারিটা খেতে কিন্তু একেবারে মিষ্টি, মিষ্টি লাগে। তো গরমের মধ্যে কিন্তু এভাবে অনেক রকমের সবজি পাওয়া যায় না। ডাঁটাটাও আমার ঘরে খুব কম খাওয়া হয়। তো এখানে আমি ধুন্দুলগুলো কুটে নিচ্ছি। গরমের সবজি বলতে পেঁপে, করল্লা, পটল, ঢেঁড়স, তারপরে এই যে ধুন্দুল, চিচিঙ্গা এগুলোই কিন্তু। তো যাই হোক আসলে অল্প করেই নিয়ে আসছি। এগুলো কিন্তু রান্নার পর অনেকটা কমে যায়। এখন সবজির খোসাগুলো আমি উঠিয়ে আলাদা করে নিব। আর ধুন্দুলগুলো আগে ধুয়ে তারপরে কাটবো। যেহেতু এই তরকারিটা থেকে অনেকটা পানি বের হয়, এ কারণে এই সবজিটা আগে আমি ধুয়ে তারপরে কিন্তু কেটে ফেলি। তো যাই হোক, সংসারের কাজ তো কখনো শেষ হবার নয়। এটা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের মেয়েদেরকে করে যেতেই হবে। সংসারের কাজের মধ্যে ডুবে আছি বলেই এখনো নিজেকে সুস্থ রাখতে পেরেছি এবং ভালো রাখতে পেরেছি। আমি সবসময় এমনই কাজ পাগল মানুষ। কাজকে আমি বেশি পছন্দ করি। কাজকে নিয়ে আমি থাকতে ভালোবাসি। এদিক থেকে আমি ধুন্দুলগুলো ধুয়ে এখন ধুন্দুলগুলো কেটে নিব। আর ধুন্দুলগুলো কাটার সময় আমি একটু মুখে দিয়ে চেক করে তারপরে কেটে নিব। এই ধুন্দুলগুলো কিন্তু অনেক সময় তেতো হয়ে থাকে। দেখা যায় আগে থেকে যদি একটু মুখে দিয়ে চেক করে নেওয়া যায় তাহলে রান্নার পর আর ওই তরকারিটা ফেলে দিতে হয় না। এই ধুন্দুলটা কিন্তু মিষ্টি থাকে, আবার কিছু, কিছু ধুন্দুল একদম করল্লার থেকেও তিতা থাকে। একদিন আমি কি করেছিলাম এই ধুন্দুলটা এনে চেক না করে কেটে রান্না করেছিলাম। এরপর দেখলাম যে এত প্রচুর পরিমাণে তেতো হয়েছে তরকারিটা, ওই তরকারিটা আর খাওয়ার উপযোগীই ছিল না। তো আমি তরকারিগুলো আগে কেটে ভালো করে ধুয়ে রেখে দিলাম। এখন এই তো চলে আসছি মাছগুলো ধুয়ে নেওয়ার জন্য। গতকাল রাতে আমি মাছগুলো কিনে নিয়ে এনে তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এ মাসে ওইভাবে এখনও আমার বাজার করা হয় নাই, শুকনো বাজার বা মাছের বাজার। আসলে মাছ বাজারে যাওয়ার মতো আমার আসলে সময়ই হয় নাই। তো বাসার সামনে যে বাজারটা আছে ওখান থেকে আমি অল্প স্বল্প করে কিনে তারপরে এই মাসটা পার করছি। দেখা যাক ঈদের ছুটি যখন হবে তখন ওর বাবাকেই বলব যে বাজারটা করে দেওয়ার জন্য। কারণ জীবনভর তো বাজার অনেক করলাম। এখন আর ওইভাবে বাজারে দৌড়াদৌড়ি করতে আমার ভালো লাগে না। সে যখন সময় পাবে তখনই বাজারগুলো করে দিবে। আর তখনই আমি চেষ্টা করব ওইভাবে আমার যে ঘরের কাজগুলো বা দেখা যায় ঘরের পুরুষ মানুষ বাজার করে এনে দেয় আর মেয়েরা সেই বাজারগুলো সুন্দরভাবে গুছিয়ে নেয়। এখন থেকে আমিও সেটা করার চেষ্টা করব। তবে তার অফিসে ডিউটি বেশি থাকার কারণে আসলে দেখা যায় না চাইলেও বাজারগুলো আমাকেই করতে হয়। এদিক থেকে আমি মাছের পেটি রান্না করব। এটা কাতল মাছের পেটি ছিল। অনেকেই পেটি খান, আবার অনেকেই পেটি খেতে পছন্দ করেন না। তো আমি পেটিটাও ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটার মধ্যে চিকন যে একদম আ নাটটা আছে ওটা আমি একটা, একটা করে তুলে ফেলে দিয়েছি। আর এখন আমি খুব ভালো করে লবণ দিয়ে কেচে এটাকে আমি ভালো করে ধুয়ে নিব।
আজকের মাছের পেটিটা রান্না করার পর খেতে এত মজা হয়েছিল, একটু তেতো ছিল না। আসলে আমার মেয়েরাও যেহেতু পেটি খেতে পছন্দ করে, আমিও পেটি খেতে পছন্দ করি। এ কারণে কিন্তু পেটিটা আমি ফেলে দেই না। তো যাই হোক, আমি এই তো মাছের পেটিটা ভালো করে ধুয়ে নিচ্ছি। জীবনে চলার পথে কখনো মানুষকে অতিরিক্ত বিশ্বাস করবেন না। অতিরিক্ত বিশ্বাস মানুষ কিন্তু আপনাকে বারবার ঠকাবে, বারবার আপনাকে ভেঙে চুরে খান খান করে দিবে। যে তোমার সাথে একবার বিশ্বাসঘাতকতা করেছে, সে বারবার হাজারবার তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। সাগরের পানি লবণাক্ত বোঝার জন্য পুরো সাগরের পানি পান করার প্রয়োজন নেই। শুধু এক ঢোক পানি পান করলেই তা বোঝা যায়। কিন্তু আমি এমন একজন মানুষ, আমি জীবনে যার থেকে যত বেশি ঠকি তাকেই সবচাইতে সবসময় বেশি বিশ্বাস করি। তবে এই বিশ্বাস করতে করতে জীবনের এক পর্যায়ে গিয়ে যখন চরম লেভেলে ঠকেছি, তখন ওই বিশ্বাসের জায়গাটা একেবারেই আমি আর কি আমার ভিতরে একেবারে মরেই গিয়েছে। একটা কি বলবো? যে বিশ্বাসের জায়গাটা এমনভাবে আমারকে আসলে ধ্বংস করে দিয়েছে, যে বিশ্বাসটা এখন আমি আর কারো উপর কোনোভাবেই আনতে পারি না। নিজেকেই নিজে বিশ্বাস করাটা খুব এখন কঠিন হয়ে পড়ে। আর বাইরের মানুষ বলেন বা ঘরের মানুষ বলেন, তাদেরকে তো বিশ্বাস করাটাই আমি মনে করব যে চরম লেভেলের ভুল। তো এবার আমি মাছগুলো না আজকে বাটিতে করে রাখি নাই। মাছগুলো আমি পলিতে করেই রাখলাম। আমার ফ্রিজটা একেবারেই জায়গা কম হয়ে গিয়েছে। বাটিতে করে রাখলে মাছগুলো আর কি রাখতে একটু অসুবিধা হবে। এ কারণে আমি পলিতে করে মাছগুলো রেখে দিচ্ছি। তো মাছগুলো তো ভালো করে ধুয়ে নিলাম। এখন আমি মাছগুলো রেখে তারপর আর কি আমি মুরগিগুলো কেটে ভালো করে বক্স করে নিব। আর তার আগে মাছগুলোতে মশলা মাখিয়ে রেখে দিচ্ছি। এতে করে কিন্তু মশলাটা ভালো করে মাছের ভিতরে ঢুকে যাবে। মাছটা খেতেও কিন্তু ভালো লাগবে। আচ্ছা, এখন আমি একজন আপুর কমেন্ট পড়ি। সামিউল ইসলাম 4497 আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনি কি আমার কমেন্ট পড়েন? আমি এতদিন টিভি চ্যানেল ভিডিও দেখতাম আর এখন ফোনে অ্যাড করে কমেন্ট করি। আমার কমেন্ট দেখলে একটুখানি জানাবেন। আসলে আপু, মেয়েদের জীবন কিছু না কিছু কষ্ট থাকে। আল্লাহ তাআলা আপনার মনকে শান্ত করে দিক। ভালো থাকবেন সবাইকে নিয়ে। তো সামিউল আপু, এই কমেন্টটা আমি আগেও একদিন পড়েছি। আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন, ঠিক আছে। তবে আমার পুরো ভিডিওটা আপনি দেখেন কিনা আমি জানি না আপু। তবে সেদিনও আপনার কমেন্টটা পড়েছি, আজকেও পড়েছি। গতকালকে দেখলাম আপু রাগ হয়ে আপু আমাকে লিখেছে যে আমি ছোট করে কমেন্ট করি, তাই হয়তোবা আপু আপনার ভালো লাগে না। এই কারণে আপনি আমার কমেন্টটা দেখেনও না, পড়েনও না। তো আপু, আমি কিন্তু প্রত্যেকটা আপুর কমেন্টই পড়ার চেষ্টা করি আমার জায়গা থেকে, এবং সেখান থেকে আপুদের যদি কোনো প্রশ্ন থাকে আমি রিপ্লাই দেবারও কিন্তু চেষ্টা করে থাকি। তো আপু যদি পুরো ভিডিও না দেখেন, তাহলে আমার কথাগুলো যদি না শোনেন, তাহলে সেখানে আমার আর কি করা থাকে বলেন তো? তো যাই হোক, আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপু যেহেতু আগে আমার টিভিতে ভিডিওগুলো দেখেছে, এখন আর কি আপু ফোনে দেখে। তো যাই হোক, আরেকজন আপু আমাকে কমেন্ট করেছে, অবশেষে তুমি ভালো থেকো, সবশেষে শুভকামনা সহ শুভেচ্ছা, আল্লাহ হাফেজ। ও আরেকটি কথা, তোমার রাজকন্যারা কেমন আছে? আপু, আমার রাজকন্যারা ভালো আছে। আর তোমার হিরো ভালো আছে তো? আপু সেটা লিখে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। আলহামদুলিল্লাহ আপু, আমার হিরো সারা বছরই খুব ভালো থাকে। আসলে এই পৃথিবীতে যে সবাই অসুখে থাকে তাই না। আমার হিরো যে এরকম মানুষ, সে সবসময় ভালো এবং খুব দেখা যায় আম খুশি এবং আনন্দ নিয়েই তার জীবনটা কেটে যাচ্ছে। তো যাই হোক, আসলে সে আমার হিরো না, সে হাজার জনের হিরো। আপু হয়তোবা এই যে কথাটা লিখতে গিয়ে একটু ভুল লিখে ফেলেছ। তো এই দিক থেকে আমি দেখেন, যেহেতু এখানে মাছগুলো ধুয়ে নিয়েছি, মুরগিগুলো ধুয়ে নিয়েছি, আর সেখান থেকে এখন এগুলো যেহেতু মাছের গন্ধ, মুরগির গন্ধ এগুলোর মধ্যে লেগে আছে, এই কারণে আমি সাবান দিয়ে ভালো করে ধুয়ে এরপর কিন্তু এগুলো এখন শুকিয়ে আবার জায়গা মতো রেখে দিব। সেই সাথে আমি কিচেনের এই পাশটাও ভালো করে পরিষ্কার করে নিব।
এতে করে দেখা যাবে মাছ মাংস ধোয়ার কারণে যে মশা মাছিগুলো উড়ে এসে জুড়ে বসে, সেগুলো কিন্তু আর আসার সুযোগ পাবে না। তো আমি খুব ভালো করে এই জায়গাটা সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই তো কাপড় দিয়ে মুছে তারপরে আমি এই কাপড়টাও আর কি রোদে দিয়ে রাখবো। তো যাই হোক, আসলে কাজের কোনো কমতি নাই। সকাল থেকে একটানা কাজ করেই যাচ্ছি। আর এই কাজগুলো একদম কোনো পারিশ্রমিক ছাড়াই। আমরা যখন সংসারে একজন হেল্পিং হ্যান্ড রাখি, তখন তো তাকে দেখা যায় ১ টা কি ২ টা কাজের জন্য কিছু টাকা আমরা আসলে আগে থেকে ফিক্সড করে নেই যে এই কাজের জন্য তাকে এই টাকাটা দেয়া হবে। আর আমরা নারীরা যারা হেল্পিং হ্যান্ড রাখি না, যাদের বাসায় হেল্পিং হ্যান্ডস নাই, তারা দেখেন একদম অগণিত কাজ করি, যে কাজের কোনো হিসাব নিকাশ নাই। বিনা টাকায় বিনা উম আ আরকি বিনা টাকায় এই যে এত পরিশ্রম করি, সেই জায়গা থেকে আসলে এই কাজের কোনো মূল্যই আমাদেরকে কেউ কখনো দেয় না। সেটা ঘরের মানুষটা তো কখনোই দেয় না। তার কথা যে নারী মানেই কাজ, নারী মানেই সংসার। এমনও কিছু নারীরা আছে দেখবেন যারা কাজ করে না। নিজের রূপটাকে সুন্দর করে রেখে, নিজের দেহটাকে ভালো রেখে কোনোরকম একটু রান্নাবান্না করে খাচ্ছে। আর দেখবেন যে মোবাইলে সারাদিন চ্যাটিং করে হাজারটা পুরুষের মন গলানোর চেষ্টা করছে। আজকে এই পুরুষ, কালকে ওই পুরুষ। আসলে ওই মেয়েদের জীবনটাই মনে হয় অনেক ভালো। আর এই যে আমরা যারা সাংসারিক মেয়ে আছি, দিন সকাল হলেই চিন্তা করি কী রান্না করব, আজকে কোন কাজটা করব, আজকে আমার বাচ্চাকে কোন পড়াটা আমি পড়াবো, কোন কাজটা কিভাবে করব। এটা হচ্ছে আমাদের সংসার, আমাদের লাইফ। আর তাদের লাইফটাই অন্যরকম। তাদের লাইফটাই হচ্ছে আজকে তো এই পুরুষকে নিয়ে আনন্দ ফুর্তি করলাম, কালকে কোন পুরুষটাকে নিয়ে আনন্দ করা যায়, কোন পুরুষটাকে নিজের টাপে ফেলানো যায়, কোন পুরুষটার মাথা চিবিয়ে খাওয়া যায়। আসলে এদের যে কেমন মন মানসিকতা, কেমন মন মাইন্ড নিয়ে তারা এই পৃথিবীতে বসবাস করে আর কেমন ফ্যামিলিতে তারা বিলং করে, এটাই আসলে বোঝা অনেক কঠিন। তো যাই হোক, এই পৃথিবীতে আল্লাহ তাআলা হাজারটা মানুষ হাজার রকমভাবে তৈরি করেছেন। সবাই যে একই রকমভাবে আল্লাহ তাআলা সবাইকে একই মন মানসিকতা দিয়ে বা একইভাবে তৈরি করেছেন, তা কিন্তু না। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পরও যেমন দোজখও সৃষ্টি করেছেন, আবার বেহেশতও সৃষ্টি করেছেন। তার প্রতিটা বান্দা যদি আল্লাহকে ভয় করে শুধু আল্লাহর গুণগান করে যায়, আল্লাহকে ভয় করে এমন কোনো নাফরমানি কাজ না করে, তাহলে সবাই তো বেহেশতে চলে যাবে। দোজখে যাবে কয়জন বলেন তো? সেই জায়গা থেকে হয়তোবা আল্লাহ এই ক্যাটাগরির কিছু মানুষও আলাদা করে সৃষ্টি করে রেখেছে। আসলে কাজগুলো যখন আমি করি, তখন কিন্তু আমি যে কাজের মধ্যে ডুবে থাকি তা না। এই কাজগুলো করতে হাজার রকমের কথা আমার মাথার মধ্যে ঘুরপাক করে। একটা কাজ করতে গেলে আমি যখন চিন্তা করি যে এই কাজগুলো তো কেউ দেখছে না, আমার ঘরে কেউ নাই। আমি যদি গোপনে কোনো একটা খারাপ কাজ করি তাহলে সেটা তো কেউ দেখছে না। কিন্তু ওই যে মহান রব যিনি কোনো কথা বলেন না, শুধু চুপচাপ দেখেন যে তার বান্দারা কী করেন। সবার চোখে ফাঁকি দিয়ে কোনো কাজ করলে সেটাকে থেকে হয়তোবা নিজেকে বাঁচিয়ে নেওয়া যায়। কিন্তু যখন সবার চোখে ফাঁকি দিব, শুধু একজনের চোখে আমি ফাঁকি দিতে পারব না, সেটা হচ্ছে আমার মহান রব। আসলে তার বিচারটা একেবারে এত কঠিন একটা বিচার, সেই বিচার থেকে কিন্তু আমরা কেউ কখনো মুক্তি পাবো না। সেই বিচারটা যেমন কর্ম করবে তার তেমনই ফল ভোগ করতে হবে। আসলে মৃত্যুর ভয় যার ভিতরে আছে, সে কখনো কোনো দিনও কোনো খারাপ কাজে লিপ্ত হবে না। আর যার ভিতরে মৃত্যুর ভয় নাই, মনে করে ২ দিনের দুনিয়া, আজ আছি কাল নাই, যত রং তামাশা আছে করে যেতে থাকি। একদিন তো মরতেই হবে। মরার পর না হয় আল্লাহর কাছে যখন যেটা বলার দরকার সেটা বলব। আর এই যে যৌবনকালে যত পাপ কাজ আছে সেগুলো করেই যাই। তো দিন শেষে গিয়ে আল্লাহ তাআলা তো ক্ষমাশীল। তার কাছে যখন নামাজে বসে ক্ষমা চাইব, তিনি তো আমাকে ক্ষমা করেই দিবেন। কি সহজ চিন্তা ভাবনা, আসলে মানুষের মেন্টালিটি কি! আমি অবাক হয়ে যাই তাদের চিন্তা ভাবনা দেখলে।
তো যাই হোক, একই পাপ কাজ যখন আমরা বারবার করি আর বারবার আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা সত্যিকার অর্থে আমাদের ক্ষমা করবেন কিনা আমরা জানি না। তো যাই হোক, আসলে কাজ করতে করতে কত শত কথা আমার আপুদের সাথে বলে ফেলি। আমি কিন্তু এর মধ্যে ঘরটা মুছে অফ ক্যামেরাতে গোসল করে নিয়েছি, যেহেতু কাজটা অনেক পরিমাণে বেশি করে ফেলেছি। আমার প্রচণ্ড ক্ষুধা পেয়ে গিয়েছিল। আমি সকালে একটা হাঁসের ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমটা এখন খেয়ে তো চলে আসছি রান্না করতে। আমি আমার এই শখের কি হাঁড়িতে রান্নাটা কিন্তু খুবই কম করি। এটার মধ্যে দেখা যায় কি জবা বেশিরভাগ রান্না করে। যখন আমি একটু এদিক সেদিক যাই, দেখব যে ও এই পাতিলাটার মধ্যেই রান্না করছে। তা আমি যদি বলি যে এত এত পাতিলা ঘরে থাকার পরও এই পাতিলাটাতে তোমার রান্না করতে হবে কেন? তো জবা তখন বলে যে মা এই পাতিলাটাতে রান্না করে এত মজা। তো আমি এই পাতিলাটার মধ্যে একদিনই শুধু হাতে মাখিয়ে মাছ রান্না করেছিলাম, আর আজকে এই তো আমি এটা আর কি তরকারি রান্না করব রুই মাছ দিয়ে। তো আসলেই মাছগুলো ভাজতে গিয়ে আমি এত আরাম পেয়েছি, আমার মনে চাচ্ছিল যে আরও ভাজাভাজি করি। এত তেল তেলে কড়াইটা কিন্তু সত্যি খুবই ভালো। তো এরপরে বুঝতে পারলাম যে এই কারণেই জবা এটার মধ্যে রান্না করে এত মজা পায়। তো যাই হোক, আমি জবাকে বলেছি যখন এটার মধ্যে রান্না করবা খুবই সাবধানতার সাথে রান্না করবা, অবশ্যই স্টিলের খুন্তি ব্যবহার করবা না। আর যে কোনো জিনিস দেখবেন আপনি যত যত্ন করে রান্না করবেন বা যত্ন সহকারে ব্যবহার করবেন, সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। তবে ঘরের জিনিস বলেন বা কিচেনের জিনিস বলেন, সেগুলো যদিও দীর্ঘস্থায়ী হয়ে থাকে, লাইফে আপনার জীবনে যদি আপনার কোনো পার্টনার থাকে, তো সে পার্টনারকে আবার এত যত্ন করতে যাবেন না। কারণ যে যত্নের মূল্য বোঝে না, তাকে যত্ন করতে গেলে আবার হিতে বিপরীত হয়ে যাবে। অতিরিক্ত যত্নের মূল্য অনেকেই কিন্তু বোঝে না। তো যাই হোক, নিজের প্রতি নিজে এতদিন অনেক অযত্ন করেছি, অনেক অবহেলা নিজেকে করেছি। সেই জায়গা থেকে এখন নিজের যত্নটাই নিজেকে করার চেষ্টা করছি। অন্যকে ভালো না বেসে নিজেকে কিভাবে ভালো রাখা যায়, নিজেকে কতটুকু ভালোবাসা যায়, সেই জায়গা থেকে আমি এই চেষ্টাটাই করে যাচ্ছি। নিজেকে যে নিজে ভালো না বাসতে পারে, আমি মনে করি দিন শেষে সে ব্যর্থ একজন মানুষ। আপনি মানুষের জন্য যত যাই করেন না কেন, দেখবেন যে স্বার্থে আঘাত লাগলে সে মানুষটা অবশ্যই চেঞ্জ হয়ে যায়। আর সবাই কিন্তু ভালোবাসার মূল্য বোঝে না, সবাই ভালোবাসার মূল্য দিতেও জানে না। তো ভালোবাসা আসলে অনেক সস্তা অনেকের কাছে, তবে আমার কাছে ভালোবাসাটা অনেক দামি একটা জিনিস। আমাকে যে ভালো না বাসে, তার প্রতিও আমি এখন দিন শেষে ভালোবাসার আশা করিও না বা ভালোবাসার দেওয়ার চেষ্টাও করি না। ভালোবাসা সবাই পাওয়ার উপযুক্ত হয় না। তো এখানে কিন্তু আমি কথা বলতে বলতে মাছের পেটিটা রান্না করে নিচ্ছি। মাছ তরকারি মশলাটা ভালোভাবে কষিয়ে মাছের পেটিটা আগে আমি খুব ভালো করে অনেকটা টাইম কষিয়ে নিয়েছি। তো কষানোর পর এরপর আমি এখানে বেগুন দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে এখন কিছু টাইম ভালো করে একটু নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে দিলে যখন একেবারে তেল ভেসে উঠবে, এরপর আমি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। পেটিটা রান্না করার পরে একেবারে পরিমাণে অল্প হয়ে গিয়েছিল, তারপরেও কিন্তু খেতে অনেক ভালো লেগেছে। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আমি জানি না কোন কোন আপুরা ধৈর্য সহকারে আজকের ভিডিওটা আপনারা দেখবেন। তো যারা ধৈর্য সহকারে এখন আমার সাথে আছেন, আমার কথাগুলো শুনে যাচ্ছেন, তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত কাজ করতে করতে আপনাদের সাথে সব কাজই শেয়ার করেছি, আর সেই সাথেও ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।